আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক আলোচনার যে এক্সামটা আছে তার যে সাজেশনের সেট নম্বর 4টা আলোচনা করব। তো এই সেটে যে প্রথম কোশ্চেনটা আছে একের দাগের, প্রত্যেকটার মান হচ্ছে 1 করে। 4টে কোশ্চেন আছে। প্রথম আছে হচ্ছে শতকরা 10% লাভ হলে ক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হচ্ছে। তাহলে এটা করা যাক। একের 1, শতকরা 10% লাভ হলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, এটা কত? তাহলে 10% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 10 সমান হচ্ছে 110 টাকা। অতএব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের যে অনুপাত, সেটা হচ্ছে 100:110, মানে হচ্ছে 10:11। তো এখানে কোন অপশনটা আছে? এখানে হচ্ছে অপশন সি। তারপরে বলেছে যদি x,4 এই বিন্দুটা মূল বিন্দু থেকে 5,1 হয়, তাহলে x এর মান কত? মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে 0,0। দুয়েরটা, দুয়ের কোশ্চেনটা কি? x,4 বিন্দুটা হচ্ছে যদি এ ধরি, আর মূল বিন্দু ও যেটা জানি 0,0, এর থেকে দূরত্ব অর্থাৎ এও এটা দিয়েছে হচ্ছে 5 একক। তাহলে তোমার এক্সটা কত? এটা কোশ্চেনটা। তাহলে আমরা জানি যে এ ও সেটা কত হবে? স্কোয়ার রুট অফ এই এক্স মাইনাস মূল বিন্দুর স্থানাঙ্ক এক্স প্লাস এ বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক আর ও বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক এর স্কোয়ার। তো এইটা সমান হচ্ছে তোমাদের আছে 5। তাহলে এটাই লিখি আমি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5। এবার দুদিকে বর্গ করে দাও, করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 25 মাইনাস 16। অতএব এক্স স্কোয়ার সমান 9। তাহলে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 9 মানে প্লাস মাইনাস 3। তাহলে এক্স এর যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে প্লাস মাইনাস 3। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন সি। তারপর বলেছে পি কিউ আর ত্রিভুজে পি কিউ আরটা 90 ডিগ্রি আর পি আরটা হচ্ছে 10। পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এস কত? ওকে, এটা প্রত্যেকটা সেটে আসছে, এটা আসার চান্স আছে। পি কিউ আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, পি কিউ আরটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল পি কিউ আর হচ্ছে 90 ডিগ্রি। পি আর যে বাহুটার দৈর্ঘ্য সেটা 10 সেমি, আর হচ্ছে এসটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। এসটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তাহলে কিউ এসটা কত? এটা আমরা ভেদক সংক্রান্ত উপপাদ্যে প্রমাণ করেছিলাম যে এরকম কন্ডিশন যদি হয় যে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ পি কিউ আর, ওকে, এর পি আরটা হচ্ছে অতিভুজ, এবং যদি এস অতিভুজের মধ্যবিন্দু হয়, তাহলে এস থেকে ওই ত্রিভুজ পি কিউ আর এর
সব শীর্ষবিন্দুগুলি সমদূরবর্তী হয়। মানেটা কি? মানেটা হচ্ছে এস থেকে পি এর দূরত্ব, এস থেকে আর এর দূরত্ব এবং এস থেকে কিউ এর দূরত্ব সব সমান হয়, অর্থাৎ কিউ এস ইকুয়াল টু এস আর অর এস পি। কারণ অলরেডি আমরা জানি যে আমাদের কিউ এসটা বের করতে হবে, আর এস আর বা এসপি এটা হচ্ছে পি আর এর অর্ধেক বলে দিয়েছে, মধ্যবিন্দু এসটাই যেহেতু। আর পি আর এর মান আমরা জানি 10, তাহলে 10/2 সমান 5। কিউ এসটা হচ্ছে 5 সেমি। এটা আমি ইজিলি করে দিতে পারতাম, কিন্তু ব্যাখ্যা করার জন্য আমি করলাম। তাহলে এখানে 5 সেমি। 3 নম্বর হচ্ছে একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 192, তাহলে সামান্তরিকের উচ্চতা কত? তো এটা করা যাক। কোশ্চেন নাম্বার 4, সামান্তরিকের ভূমির 1/3 হচ্ছে উচ্চতা। ভূমির 1/3 হলো সামান্তরিকের উচ্চতা, অর্থাৎ তারই লিখছি, তার উচ্চতা। যদি এবং ক্ষেত্রফল দেওয়া আছে 192, তাহলে 192 বর্গ সেমি। তাহলে তোমাকে বলেছে সামান্তরিকের উচ্চতাটা কত। তাহলে এটা সিম্পল, ধরি সামান্তরিকের উচ্চতা হচ্ছে 8 সেমি। ওকে, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 3/8 সেমি, কারণ 3 গুণ ভূমিটা, মানে ভূমিকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে উচ্চতা আসবে। যদি 1/3 বলেছে তাহলে 3 দিয়ে গুণ করলে ভূমি চলে আসছে। অতএব সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে কত? 3h, আর উচ্চতা হচ্ছে h। তাহলে উচ্চতা 3h² পেলাম ক্ষেত্রফলটা। এই 3h² এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 192 এর সঙ্গে সমান। তো এখান থেকে তোমাকে এইচটা বের করতে হবে। তো ইটস ভেরি ইজি। তাহলে ভাগ করে দাও। h² ইকুয়াল টু 192/3। তো এটা করে তুমি পাবে 3 6 18 আর 4 64। তাহলে এইচটা হচ্ছে স্কোয়ার রুট অফ 64। এখানে প্লাস মানটা নেবো কারণ উচ্চতা নেগেটিভ হয় না। 8 সেমি। তো দেখা যাক কোন অপশানটা আছে। অর্থাৎ সামান্তরিকের উচ্চতা হচ্ছে 8 সেমি। হলো। এবার 2 এর দাগটা করি। 2 এর দাগে কোশ্চেনটার প্রত্যেকটার মান হচ্ছে 10। ওকে, এই 5 সরি 2 এর দাগের প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে, 5টা কোশ্চেন আছে, 10 মার্কস। এবার বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি থেকে দ্রব্য বিক্রয় করা হলো 480 টাকায়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, মানে যেটা ধরবে বিক্রয় মূল্যকে 100 ধরতে হবে। অলরাইট, তাহলে এই কোশ্চেনটা বারবারই আসছে সমস্ত সেটে, আমি দেখতে পাচ্ছি। তো এটাকেও তোমরা দেখতে পারো, আসার চান্স আছে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বা লস। আর কি দিয়েছে? বিক্রয় মূল্যটা দিয়েছে, বিক্রয় মূল্য দিয়ে 480 টাকা। তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? তো এটা ভেরি ইজি প্রবলেম। তাহলে আমি ধরি বিক্রয় মূল্য হচ্ছে, যদি 100 টাকা হয়, 100 টাকা, তাহলে 20% লসে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে
100 প্লাস 20 মানে হচ্ছে 120 টাকা। ওকে, তাহলে এখান থেকে লিখো 120 টাকা, না, 100 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। ওকে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 120 বাই হচ্ছে 100 টাকা। আর ওদিকে তোমার 480 টাকা ছিল, তাহলে কত হচ্ছে 120 ইন্টু 480 বাই 100 টাকা। তো এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তখন নিচে দুটো যে শূন্য সেটা কেটে যাবে, এটা কেটে যাবে আর এটাও কেটে যাবে। তো পড়ে থাকছে 12 ইন্টু 48 টাকা, অর্থাৎ 576 টাকা। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে 576 টাকা, এটা আমরা পেলাম। এখানে ক্রয় মূল্যটা হচ্ছে 576 টাকা। এবার হচ্ছে দেয়া আছে এবিসি ত্রিভুজের মধ্যমা হচ্ছে এডি এবং ই হচ্ছে এডির মধ্যমা, মানে মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে ত্রিভুজ বিডি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে। তো লেখা যাক কোশ্চেনটা, ছবি এঁকে লেখা যাক। ওকে, কোশ্চেন নাম্বার 2, এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি, এঁকে দাও। ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের এডিটা হচ্ছে মধ্যমা, এডি মধ্যমা মানে এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই। এটাকে কালার চেঞ্জ করি, এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই। তোমাকে বলেছে ত্রিভুজ বি ই ডি, এই বিইডি ত্রিভুজ যেটা আছে, ত্রিভুজ বিইডি এই যে ক্ষেত্রফল আর ত্রিভুজ বড় ত্রিভুজটা এবিসি এর ক্ষেত্রফলের অনুপাতটা কত, এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। এবার তোমরা জানো যে মধ্যমা হচ্ছে যে কোনো ত্রিভুজকে দুভাগে ভাগ করে, তাই তো, দুটো এরিয়া সেম এরিয়াতে ভাগ করে। এখন এখানে দেখো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ বিডি এর যে ক্ষেত্রফলটা আর ত্রিভুজ যে বিইডি এর ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিভুজ বিএ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান, ত্রিভুজ বিএ এর ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাই তো। আবার যদি আমরা হাইপোথেটিক্যালি আঁকি এই ত্রিভুজটাকে, ত্রিভুজ ডিইসি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা হচ্ছে আবার সিই এর সঙ্গে সমান, ত্রিভুজ সিই এর সঙ্গে সমান। তাই আমরা এখানে লিখতে পারি এই চারটে ত্রিভুজই আবার এখান থেকে এইটা আবার এটার সঙ্গে সমান, অর্থাৎ ত্রিভুজ বিডিই টা হচ্ছে ত্রিভুজ ডিই সঙ্গে সমান, মানে মধ্যমা ত্রিভুজকে সমান দুটো ক্ষেত্রফলে ভাগ করে, এটা ফান্ডামেন্টাল। তাহলে এই যদি আমি নাম করি, এটা 1 নম্বর, কালার চেঞ্জ করি, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এই চারটে ত্রিভুজকে যে ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এ বি ই এই ত্রিভুজের ক্ষেত্রফলটা ত্রিভুজ বি ইডি ত্রিভুজ ইডিসি এবং ত্রিভুজ প্রথম ত্রিভুজটা এবি, তারপর হচ্ছে ত্রিভুজ বিইডি,
তারপরে এই ত্রিভুজটা ত্রিভুজ ডিইসি এবং ত্রিভুজ সিইএ এর ক্ষেত্রফল সমান। ওকে, সমান হয় তাই আমরা এখানে একটা জিনিস লিখতে পারি, ত্রিভুজ যে এবিসি সেইটা আবার এই চারটে ত্রিভুজের যোগফল। পুরো ত্রিভুজটা হচ্ছে চারটে ত্রিভুজের যোগফল, ত্রিভুজ এ বিই প্লাস ত্রিভুজ বিইডি প্লাস ত্রিভুজ ইডিসি প্লাস ত্রিভুজ সিইএ, এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এই চারটে ত্রিভুজে যদি সমান, তাহলে আমি প্রত্যেকটা ত্রিভুজের জায়গায় বিইডি লিখে দাও, এটাকে ছেড়ে দাও, বাকিগুলো সব বিইডি লিখে দাও। অর্থাৎ এটা ত্রিভুজ বিইডি প্লাস এখানে ত্রিভুজ বিইডি থাকলো, ওটা ছিল আগে, প্লাস এখানেও ত্রিভুজ বিইডি লিখে দাও, এখানেও ত্রিভুজ বিইডি লিখে দাও। তাহলে এটা ছিল ত্রিভুজ এবিসি এদিকে। অতএব ত্রিভুজ এবিসি সমান 4 ইন্টু ত্রিভুজ বিইডি, ত্রিভুজ বিইডি। তাহলে এবার ক্ষেত্রফল অনুপাত কি, বিইডির সঙ্গে এবিসি, অর্থাৎ ত্রিভুজ বিইডি 4 ইন্টু ত্রিভুজ বিইডি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি, জাস্ট লাইনটাকে ঘুরিয়ে লিখলাম। এবার ত্রিভুজ বিইডি বাই ত্রিভুজ এবিসি সমান হচ্ছে 1/4। তাহলে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:4, এটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাতটা। তাই এটা গেল, এটা গেল। নেক্সট হচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে যে কোনো দুটি বিন্দু স্থানাঙ্ক লেখো যার এক্স অক্ষ সমান। ওকে, এটা 3 নম্বর প্রবলেমটা। প্রবলেম নাম্বার 3, প্রবলেম নাম্বার 3 কি করতে হবে, এখানে এটা ইয়ে আছে, এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা মধ্যবিন্দু, এটা হচ্ছে মূলবিন্দু 0,0। তো তোমার কোশ্চেনটা হচ্ছে তোমাকে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি মানে যে বিন্দুগুলো থাকবে, একটা এই দিকে থাকবে, এই এরিয়াতে থাকবে, আর একটা এরিয়ায় থাকবে, এবং তোমাকে এমন করে পয়েন্টগুলো চুজ করতে হবে যে পয়েন্টটার দূরত্ব হচ্ছে এই এক্স অক্ষ থেকে সমান হবে, তুমি যাই পয়েন্ট ধরো, তাই তো। তাহলে এক্স অক্ষ থেকে যদি বিন্দুর দূরত্ব সমান হয়, তার মানে ওয়াই কোঅর্ডিনেটটা মানে এই যে ওয়াই যে কোঅর্ডিনেট সেই বিন্দুগুলো সমান হবে। তা লিখতে পারি আমরা যে কোশ্চেনটা লিখে অ্যান্সার লিখছি, হ্যাঁ, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে, যেখানে লিখতে হবে যাতে করে ওই যে বিন্দুটা আছে, বিন্দু দুটো, যাতে করে ওই বিন্দু দুটির দূরত্ব এক্স অক্ষ থেকে সমান হয়। ওকে, তো এই যে এক্স অক্ষ থেকে বিন্দু দূরত্ব সমান হওয়ার মানে হচ্ছে ওয়াই এর কোঅর্ডিনেট সমান হবে, অর্থাৎ বিন্দু দুটির ওয়াই যে মান কোঅর্ডিনেট, ওয়াই এর মান সমান হবে, মানে এক্স কমা ওয়াই, ওয়াই সমান হবে, এবং বলেছে বিপরীত দিকে। তাহলে এবং তাদের যে চিহ্ন হবে ওয়াই এর, সেটা বিপরীত হবে, চিহ্নটা বিপরীত হবে। তাহলে বিন্দুটা আমি ধরে নিই, একটা 2,4 এ বিন্দু, আর বি বিন্দু ধরলাম হচ্ছে 5,-4। এটা তুমি চেক করে দেখো 2,4 আর 5,-4 ইয়ে যা হলো, তো 2,4 মনে করো এইখান থেকে 2 গেলাম আর এখানে 4 উঠলাম, তাহলে এইটা ডিস্টেন্সটা হচ্ছে এক্স অক্ষ থেকে 4 একক।
আর একটা বিন্দু গেলাম 5, -4, এখানে 5 গেলাম আর এখানে -4 নামলাম, তাহলে এটাও যে ডিস্টেন্স 4 একক, অর্থাৎ এটা হচ্ছে তোমার বি বিন্দু যার স্থানাঙ্ক 5, -4, আর এখানে এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে তোমার 2, 4। ওকে, তো দেখো এক্স অক্ষ থেকে এর দূরত্ব 4 একক এ বিন্দু স্থানাঙ্ক, আবার এক্স অক্ষ থেকে এ 4 একক, আবার বি বিন্দু স্থানাঙ্ক এক্স অক্ষ থেকে 4 একক, তাহলে বেসিক্যালি কিন্তু এটা অপোজিট দিকে আছে, কোশ্চেনে যা চেয়েছিল। তাহলে আমাদের বিন্দু হচ্ছে এইটা হবে একটা, এটা হবে। তোমরা যে কোনো বিন্দু করতে পারো তোমাদের ইচ্ছা মতো। সিম্পলি তোমরা এরকম লিখতে পারো যে এ বিন্দুটা x, 4 লিখলে এই কোশ্চেনের ক্ষেত্রে, আর বি বিন্দুটা হচ্ছে x, -4। এক্স এর মান তোমরা যা খুশি ধরতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন ওয়াই এর মানটা হচ্ছে এদিকে 4 হবে, এদিকে -4 হবে, যেহেতু বলেছে যে বিন্দুটা এক্স অক্ষ থেকে 4 একক দূরে, কিন্তু অপোজিট মানে অক্ষের অপোজিট দিকে আছে, এদিকে। ব্যাস, ক্লিয়ার হলো এটা। তো নেক্সট কোশ্চেন হচ্ছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় মধ্যমান দিয়েছে 42 আর শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, তার শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা কত? ওকে, মধ্যমান দিয়েছে আর শ্রেণী দৈর্ঘ্য দিয়েছে। চলো কোশ্চেনটা লেখা যাক। অর্থাৎ 4-এরটা, হুম, 4-এরটা দিয়েছে মধ্যমান দিয়েছে হচ্ছে 42, আর শ্রেণীর যে দৈর্ঘ্য, দিয়েছে হচ্ছে 10। তাহলে তোমার বলেছে নিম্ন সীমা আর উচ্চ সীমা এটা কত হবে, এটা আমাদের কোশ্চেনে আছে। তাহলে ধরি নিম্ন সীমা কত, নিম্ন সীমাটা হচ্ছে ইউ, যেটা আমরা লোয়ার লিমিট এল, আর উচ্চ সীমা মানে আপার লিমিট, সেটা ইউ। উচ্চ সীমা সেটা ইউ, এটা বলে লোয়ার লিমিট ইংরেজিতে, এটা হচ্ছে আপার লিমিট। ওকে, তাহলে এটা সম্পর্ক আছে যে মধ্যমানকে বলা হয় মধ্যমানকে বলে এম, সেটা হচ্ছে L+U/2। এম মানে হচ্ছে মিডিল ভ্যালু, মানে মধ্যমান, মিডিল ভ্যালু। ওকে, এবং সেটা দিয়ে আছে 42, L+U/2। তো এখানে একটা সমীকরণ পেলাম, L+U হচ্ছে 42 ইন্টু 2 মানে হচ্ছে 84। তাহলে একটা সমীকরণ পেলাম L+U এর সমান 84, L+U ইকুয়াল টু 84। আর একটা সমীকরণ দেখো পাবো যে শ্রেণী দৈর্ঘ্য বলেছে 10, তাহলে 10 মানে কি, আপারের থেকে লোয়ার বিয়োগ হবে, তাহলে সেটা হচ্ছে 10। এই দুটো সমীকরণ থেকে ইউআরএল বের করতে হবে। তো নাম দাও সমীকরণের, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যোগ করে দাও, 1 আর 2 যোগ করো। তো 1 আর 2 যদি যোগ করো তাহলে তোমরা পাবে 1 হচ্ছে L+U, আর এদিকে হচ্ছে U-L, 84 প্লাস 10, 84 প্লাস 10। এখানে এল গুলো কেটে গেল, 2U হচ্ছে 94, তাহলে ইউটা হচ্ছে 94/2 মানে 47, আপার লিমিটটা 47 পেলাম। আবার যে কোনো একটা সমীকরণ নিয়ে নাও, U-L সমান 10, এখানে তুমি ইউ এর মানটা বসিয়ে দাও, 47 মাইনাস এল সমান 10, অর্থাৎ মাইনাস এল হচ্ছে 10 মাইনাস 47, সো মাইনাস এল হচ্ছে -37, দুই থেকে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেলে এল পাচ্ছ 37। তাহলে লোয়ার লিমিট 37,
লোয়ার লিমিট মানে এলটা হচ্ছে 37, মানে নিম্ন সীমা 37, আর ইউটা হচ্ছে 47, যেটা উচ্চ সীমা। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। খুবই সহজ, শুধুমাত্র তোমাদের একটুখানি হালকা করে বুদ্ধি করে করতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। কি দিয়েছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত? ওকে, তো করা যাক। 5 5 কি দেওয়া আছে, বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের বাহুর যে দৈর্ঘ্য সেটা সমান, তাহলে এদের পরিসীমার অনুপাত কত? তাহলে এদের পরিসীমার অনুপাত কত? তো দেখো, সমস্ত অ্যান্সার থাকে কোশ্চেনের মধ্যে, কোশ্চেনটা ভালো করে পড়তে পারলে অ্যান্সার হয়ে যায়। আমি এখন এগুলো স্টেপ বাই স্টেপ করছি, যখন তোমাদের যেই পড়াবো সেই সময় কিন্তু এত স্টেপ আমি করবো না, তখন স্টেপ জাম্প করবো। তো এখন পুরো ক্লিয়ারলি দেখো কিভাবে করছি। তাহলে বৃত্তের ব্যাস এটা সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, এবং সেটা ধরলাম হচ্ছে এ। এটা যদি ছবি আঁকা যায় তাহলে কেমন হবে, এই একটা বর্গক্ষেত্র আছে এবং একটা বৃত্ত আছে এরকম টাইপের। বৃত্তটা দেখতে ঠিকঠাক হলো না, এরকম টাইপের বৃত্তটা আছে। ওকে, এই ব্যাসটা হচ্ছে এর বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান, এরকম ছবি আঁকা হয়। তাহলে বৃত্তের ব্যাস পেলাম, বর্গক্ষেত্রের বাহু পেলাম। এবার দেখো, তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হচ্ছে পাই ইন্টু ব্যাস, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, তাহলে পাই ইন্টু এ। ওকে, আর বর্গক্ষেত্রের কি হবে? বর্গক্ষেত্রের পরিধি চারটে বাহুর গুণফল, 4 ইন্টু বাহু, তা 4 ইন্টু এ এর অনুপাত, অর্থাৎ পরিধির অনুপাত, বৃত্তের পরিধি বাই বৃত্তের পরিধি ইস টু মানে ভাগ করে দিচ্ছি, বৃত্তের পরিধি বাই বর্গক্ষেত্রের পরিসীমা, সেটা সমান কত? বৃত্তের পরিধি মানে হচ্ছে পাই এ, আর বর্গক্ষেত্রে 4a, তো এগুলো তো কেটে গেল, কাটাকুটি করো। পাই মানে 22/7, নিচে গেল 4, তো এটা কাটলে হচ্ছে 11, এটা কাটলে হচ্ছে 2, তাই 11/14, অর্থাৎ বৃত্তের পরিধি ইস টু মানে অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা, সেটা হচ্ছে 11:14। তো এটা গেল। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখা যাক। এটা হচ্ছে 3 দাগের কোশ্চেন একটা। এখানে বলেছে 12 টাকায় মানে টাকায় 12খানা জিনিস বিক্রি করলে আমাদের 4% ক্ষতি হয়, তাহলে টাকায় কতগুলো জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তো এটা করা যাক। তো 12টা জিনিস বিক্রি করে 4% ক্ষতি, কোশ্চেনটা লেখা যাক একবার। 3 নম্বর দাগের কোশ্চেনটা, অর্থাৎ টাকায় 12টি জিনিস বিক্রি করে
4% ক্ষতি। বলেছে টাকায় কতগুলি জিনিস বিক্রি করলে বিক্রি করলে 44% লাভ হবে। তো এটা করা যাক। তো এখানে বলেছে যে 12টা জিনিসের দাম 1 টাকা এবং সেখানে ক্ষতি হয়েছে। টাকাই বলেছে না, যে টাকায় 12টা জিনিস বিক্রি করেছে। প্রত্যেকটা ওয়ার্ড বাই আমরা যাব, তাহলে ক্লিয়ার হয় প্রবলেমটা। কি বলেছে যে 12টি, বাংলা লিখছি, আরে বাবা, 12টি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 1 টাকা, কারণ টাকাই বলেছে। এবং এক্ষেত্রে 4% ক্ষতি, সরি, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না, বিক্রয় মূল্যটা, বিক্রি করছে না, বিক্রয় মূল্য। তো 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা এবং সেটাই করে 4% ক্ষতি হয়েছে। তাহলে জিনিসটা অরিজিনাল ক্রয় মূল্য কত সেটা বের করবো। দেখো, 4% ক্ষতি মানে হচ্ছে 96 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। 4% লস বলেছে, 4 টাকা চলে আসছে। এবার যদি আমি জিনিসটা 1 টাকায় কিনেছি, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে আমার ক্রয় মূল্য কত হবে? 100/96। এটা কাটাকুটি করলে পাবে হচ্ছে 25/24 টাকা। ঠিক আছে, তাহলে আমি জিনিসটা ক্রয় মূল্য পেয়ে গেলাম 25/24 টাকা। এবার একটা সেই যে 12টি জিনিস যেটা ছিল, অর্থাৎ 12টি জিনিসের যে ক্রয় মূল্য ছিল সেটা হচ্ছে 25/24 টাকা। অলরাইট, তাহলে এখান থেকে পাই একটা জিনিসের যে ক্রয় মূল্য সেটা কত? 25/24 ইন্টু 12, এটা করলে পাবে 25/288 টাকা। এটা হচ্ছে একটা জিনিসের দাম হচ্ছে এই 25/288 টাকা, যেটা আমরা পেলাম। তো এবার আমাদের লাভ করতে হবে 44%, তাই তো? এবার দেখো, 44% লাভ, এর অর্থ কি হচ্ছে? এর অর্থ হচ্ছে, আমরা নিয়ে আসি এবার, দেখো, অর্থাৎ যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 144/100 টাকা। এবার তুমি একটা জিনিস কিনেছো হচ্ছে 25/288 টাকা দিয়ে, তাহলে সেই 25/288 টাকা যদি 44% লাভে বিক্রি করতে হয়, তাহলে কত টাকা হবে তার বিক্রয় মূল্য, সেটা বের করুন। 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 144/100 ইন্টু 25/288। তো এটা কাটাকুটি 4 হচ্ছে, এটা করলে হচ্ছে 2 হচ্ছে, তাহলে 1/8 টাকা। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই 1/8 টাকায় বিক্রি করছে একটা জিনিস, তাই তো? অর্থাৎ 1/8 টাকায়
বিক্রি করছে একই জিনিস। এবার তোমাকে বলেছে ১ টাকায় কতগুলো জিনিস বিক্রি করতে হবে, অর্থাৎ ১ টাকায় তাহলে বিক্রি করবে কতগুলো, 1/8। এটা করলে হচ্ছে এই ৮টা উপরে চলে যাবে, ৮ ইন্টু ১/১ সমান ৮টি জিনিস। তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা হয়ে গেল ৮টা জিনিস বিক্রি করতে হবে ১ টাকায়, তাহলে লাভ হবে ৪৪%। ৮টি জিনিস বিক্রি করতে হবে। ওকে, এবার সমাধান করো অপনয়ন পদ্ধতিতে। তো কোশ্চেনটা লেখা যায় 14/x প্লাস ওয়াই প্লাস 3/x মাইনাস ওয়াই, এটা সমান 5 দেওয়া আছে, আর পরেরটায় 21/x প্লাস ওয়াই মাইনাস 1/x মাইনাস 1 সমান 21। তো এটাকে করা যাক সলভটা। চলো, এটা 4 নম্বরের কোশ্চেনটা। ওকে, 4 নম্বরের কোশ্চেনটা, 4-এর কোশ্চেনটা। এটা কি দেওয়া আছে, 14/x প্লাস ওয়াই, তারপরে দিয়েছে প্লাস 3/x মাইনাস ওয়াই সমান 5, আর একটা দেওয়া আছে 21/x প্লাস ওয়াই বাই 1/x মাইনাস ওয়াই সমান হচ্ছে 21, এটা দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা এখানে দুটো জিনিস ধরে নেব, 1/x প্লাস ওয়াই সমান a ধরবো, আর 1/x মাইনাস ওয়াই সমান b ধরবো। তো এটা ধরলে দেখো কি পাচ্ছি আমরা, প্রথম যেটা আছে সেটাতে পাচ্ছি আমরা 14a, অর্থাৎ এই ইকুয়েশন থেকে যেটা পাচ্ছি, এই 1 নম্বর থেকে যেটা পাচ্ছি 14, আর এটা 2 নম্বর নাম দিলাম, 14a প্লাস 3b এটা সমান 5, আর এটা হচ্ছে 21a মাইনাস b এটা সমান হচ্ছে 21। এটা 3 নম্বর নাম দাও, এটা 4 নম্বর নাম দাও। এবার তাহলে 4, এবার দেখো 2 নম্বর সমীকরণ, এই 4 নম্বরে যে সমীকরণটা আছে এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, দিয়ে যোগ করে দেবো 3 নম্বর সমীকরণের সঙ্গে। কি বললাম, 3 নম্বর সমীকরণটা যা আছে তাই থাকবে, 4 নম্বরটাকে আমি 3 দিয়ে গুণ করব, দিয়ে যোগ করে দেবো। তাই করি। তাহলে 4 নম্বর সমীকরণটা যেটা 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 21 আর 3 গুণ করলে 63 হচ্ছে, 63a মাইনাস 3b। ওকে, আর এখানে 4 নম্বর সমীকরণের যে বাঁদিকেরটা পার্টটা সেম টু সেম লিখে দেবো, কারণ যা যোগ করেছি। এটা সমান হচ্ছে এদিকে 63 3 দিয়ে গুণ করলে, আর ওখানে হচ্ছে 5। এবার দেখো এখানে এই দুটো কেটে যাচ্ছে, কেটে গেলে কি পাচ্ছ, তোমরা 63 আর 14 যোগ করলে হচ্ছে হয় 77 এটা সমান হচ্ছে 63 প্লাস 5 মানে হচ্ছে 68, অর্থাৎ এ যেটা পাচ্ছ সেটা হচ্ছে 68/77, এর মানটা পেলাম। এবার এর মানটা আমি যদি এই সমীকরণটায় বসিয়ে দিই তাহলে বি পেয়ে যাব 4 নম্বর সমীকরণটায়, অর্থাৎ 21 ইন্টু এর মানটা হচ্ছে 68/77 মাইনাস বি, এটা সমান হচ্ছে 21। দেখেন বি কত পাই, এখানে কাটাকুটি হবে,
এখানে দেখো এসব ক্যালকুলেশন করলে পাবে 204/11, এটা তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। এটা সমান 21, আমি ক্যালকুলেটর করলাম, 7 দিয়ে করেছি এটা 11, আর 7 দিয়ে করলে 3, যা করে দিলাম আমি। তাহলে বি সমান হচ্ছে 204/11 মাইনাস 21। কি করলাম, বিটাকে এদিকে নিয়ে গেলাম আর 21টাকে এদিকে নিয়ে এলাম, আদের ঘুরিয়ে লিখলাম ইকুয়েশনটা। একটু স্টেপ যেমন করছি মাঝে মাঝে আমি। অতএব বি সমান হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে পাবে হচ্ছে -27/11। কি করে পেলাম, এই 11 হচ্ছে লসাগু, 204 মাইনাস 21 এর সঙ্গে 11 গুণ করবে, 21 ইন্টু 11 দিয়ে আসবে। ওকে, তাহলে এ যেটা পেলাম সেটা হচ্ছে 68/77, আর বি পেলাম এক্ষুনি -27/11। এবার আমাদের আরও একটা জিনিস জানি, এ বি সমান যেটা ধরেছিলাম, এ সমান ধরেছিলাম আমরা কি 1/x প্লাস ওয়াই, আর বি সমান ধরেছিলাম হচ্ছে আমরা 1/x মাইনাস ওয়াই, তাই তো? তাহলে এখান থেকে লেখো 1/x প্লাস ওয়াই সমান হচ্ছে 68/77। তাহলে এখান থেকে তোমরা পাবে, উল্টে দাও, এক্স প্লাস ওয়াই সমান 77/68, এটার নাম দাও 5 নম্বর ইকুয়েশন। আর এখান থেকে সেম উল্টে দিয়ে পাবে হচ্ছে 11/27, তাই তো? এটা তোমার 6 নম্বর ইকুয়েশন। তাহলে দুবার অপাদান করতে হচ্ছে, প্রথমবার এ বি ধরে তারপরে আবার এক্স এ। এবার 5 আর 6কে যোগ করে দাও। এবার আসলে আমরা এক্স ওয়াইটা পাবো, 5 আর 6কে যোগ করে দাও। যোগ করলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 77/68 মাইনাস ওই 11/27 যে যোগ করেছি। এটা করে দেখো, এইগুলো কেটে যাচ্ছে, 2x, এটার লসাগু হচ্ছে 1836 পাবে তোমরা, 68 আর 27 লসাগু। এবং প্রথম যে টার্মটা আছে সেখান থেকে পাবে এটা, আর সেখান থেকে পাবে 748। তো এটা ক্যালকুলেট করবো, আমি ক্যালকুলেটারে করছি, তোমরা করে নেবে। 1836, অতএব এক্স ইকুয়াল টু 1331 দুইটা নিচে নামবে, 2 ইন্টু 1836। এটা করলে পাবে হচ্ছে 1331 হচ্ছে 3672। তাহলে এক্সটা পেয়ে গেলাম। এবার ওয়াইটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, বসিয়ে দেবে। বসিয়ে যদি আমরা বিয়োগ করে দিই, এই যে সমীকরণকে 5 আর 6কে যদি বিয়োগ করে দিই, 5 আর 6কে যদি বিয়োগ করে দিই, তাহলে 5 আর 6কে যদি বিয়োগ করি দেখো কি হয়, 5 থেকে 6 বিয়োগ করলে এর এক্সটা কেটে যাবে, ওয়াইটা পড়ে থাকবে। তাহলে লিখো একবার, 5 ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর 6 হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এটা সমান 5-এ কি ছিল, 77/68, 77/68, আর এটা প্লাস হচ্ছে 11/27। এবার দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এ দুটো যোগ করলে আগের মতোই পাবে হচ্ছে 1836 লসাগু 79 প্লাস হচ্ছে 748। এটা পাবে হচ্ছে 2827/1836। অতএব এটা সমান 2y সমান 28 27 বাই হচ্ছে 1836। তাহলে ওয়াইটা পাচ্ছ জাস্ট 28 27 বাই 3672। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম এটা, আর এক্স এর মান পেয়ে গেলাম হচ্ছে এটা।
তো এবার নাও নেক্সট প্রবলেমটা সলভ করা যাক। নেক্সট আছে হচ্ছে একটা উপপাদ্য। এটা হয়ে গেল। উপপাদ্যটা হচ্ছে যে প্রমাণ করো কোনো সামান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান হয় 5/1। এই প্রবলেমটাও প্রায় প্রত্যেকটা সেটে আসছে, এটাও পরীক্ষা আসতে পারে। 5/1 এটা কি আছে, দুটো সামান্তরিকের ভূমি এক, দুটি সামান্তরিক, ছবিটা আগে তাহলে ক্লিয়ার হবে। একটা সামান্তরিক আছে এ বি সি ডি, আর একটা সামান্তরিক আছে এইটা, অর্থাৎ বি সি এফ ই। তাহলে দেখো আমি প্রথমে এটাকে কালারটা করি ভালো করে। একটা সামান্তরিক আছে হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, এই যে এ বি সি ডি, যদি এ বি সি ডি সামান্তরিকটা আমি আবার আঁকি বলতে বলাই, এ বি সি ডি যে সামান্তরিকটা আছে, এটা একটা সামান্তরিক আছে, আর একটা সামান্তরিক আছে হচ্ছে সামান্তরিক, আর একটা সামান্তরিক আছে হচ্ছে বি সি এফ ই, এই সামান্তরিকটা, আর একটা সামান্তরিক আছে হচ্ছে বি সি এফ ই, এটা একটা সামান্তরিক। যাদের যাদের যে ভূমি কমন, অর্থাৎ যাদের ভূমি হচ্ছে বিসি, যাদের একই ভূমি বিসি। ওকে, তো তোমাকে প্রমাণ করতে হবে সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফলটা হচ্ছে, এবিসিডির ক্ষেত্রফল সামান্তরিক বিসি এফ ই এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। তো এটা হচ্ছে আমাদের মেন উপপাদ্য বিষয়টা। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা দুটো ত্রিভুজ আছে না, এই যে ত্রিভুজ, এর নাম 1 দাও, এর নাম 2 দাও, এই দুটো ত্রিভুজের সর্বসমানতা প্রমাণ করব, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। কি করে হবে সেটা দেখাচ্ছি আমি। দেখো, সামান্তরিক যদি এবিসিডি ভাবো, সামান্তরিক এ, কালার চেঞ্জ করি, সামান্তরিক এ বি সি ডি কে যদি ভাবো, প্রমাণ লিখি, প্রমাণ সামান্তরিক এ বি সি ডি একে যদি ভাবো তোমরা, এই সামান্তরিকের ক্ষেত্রে কি হচ্ছে, এ বি আর ডিসি হচ্ছে প্যারালাল, এ বি আর ডিসি হচ্ছে প্যারালাল, মানে এই এ বির সঙ্গে এই ডিসিটা হচ্ছে প্যারালাল, আর ভেদক হচ্ছে এ, ভেদক হচ্ছে এ, ভেদকে মানে ভেদকটা হচ্ছে এ বি এবং ডিসি কে ছেদ করেছে, তাই ভেদক বলা হয়, ভেদক হচ্ছে এ।
এবার তোমরা আগে পড়েছিলে কোনো সমান্তরাল সরলরেখায় ভেদক যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে, তাকে যদি কোনো ভেদক ভেদ করে, তাহলে যে বিপ্রতীপ কোণ বা অনুরূপ কোণ বা একান্তর কোণগুলো সমান হয়। ব্যাস এইটাকে আমি এখন কাজে লাগাবো, এই জন্য এই জন্য এই লাইনটা বলা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই। তাহলে এবার দেখো, তাই যদি হয় তাহলে তোমার যে অনুরূপ কোণ BAE, এই যে এই অনুরূপ কোণটা, অনুরূপ কোণ মানে এফ টাইপের কোণ, কোণ BAE, আর এই যে কোণটা CDF, এটা হচ্ছে সমান, কারণ হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ দেখতে কেমন হয়? এফ এর মতো, ইংরেজি অক্ষর এফ এর মতো। এখানে দেখো, এখানে এটা তোমরা যদি ভাবো, এই যে এইটা একটা এফ তৈরি করছে, কেমন করে দেখা, এটা ছবি এঁকে দেখা, তাহলে বুঝতে পারবে এফ এর মতো দেখতে লাগছে। এই যে এই যে এটা এফ তৈরি করেছে একটা, তাই তো। আবার দেখো, আরেকটা সামান্তরিক আছে, সেটা হচ্ছে বিসি, সামান্তরিক হচ্ছে BCEF। আবার সামান্তরিক যে BCEFটা আছে, তাকে যদি দেখো, সামান্তরিক যে BCEF, এই সামান্তরিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ওই একই রকম EB, মানে BE বা EB, এটা সমান্তরাল হচ্ছে CF, আর ভেদককে একই রকম AFটা ভেদক বা CFটা ভেদক তোমার লিখবে যা তোমাদের। তাহলে সেক্ষেত্রে অনুরূপ কোণ যেটা, সেটা হচ্ছে কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, এটা এফ এর মতো দেখতে হচ্ছে, এটা এফ এর মতো দেখতে হচ্ছে। তো এই কোণ AEB, কোণ AEB ইকুয়াল টু কোণ CFD, এটা অনুরূপ কোণ। উপপাদ্যগুলো খুব সহজেই প্রমাণ হয়, কিছু সিম্পল প্রিন্সিপাল মনে থাকলে উপপাদ্যগুলো প্রমাণ হয়ে যায়, কারণ ওইগুলোই পরবর্তীকালে লাগে, আর যখন উচ্চতর গণিতে আমরা পড়বো তখন এই সমস্ত কনসেপ্টগুলো কাজে লাগবে। তো এখন যদি তোমরা খুব ভালো করে মনে রাখতে পারো এগুলোকে, তাহলে এইগুলো পরবর্তীকালে আমাদের খুব সহজে আমরা এগুলো। তাহলে এবার দেখো, যদি ত্রিভুজটা আমরা দেখি, ত্রিভুজ AEB আর ত্রিভুজ CFD, এ দুটো যদি দেখি, কি দেখব? আমরা দেখলাম যে এই কোণটা, এই কোণটা সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ BEA সঙ্গে কোণ CFDটা সমান, এটা একটা পেলাম। আবার কোণ, এই যে কোণটার সঙ্গে, কোণ A কোণের সঙ্গে কোণ D কোণ সমান, কোণ BAE এর সঙ্গে কোণ CDF এটা সমান। আর একটা জিনিস যা সর্বসমাধা প্রমাণ করতে গেলে কি হচ্ছে, এই দেখো AB CD একটা সামান্তরিক, সামান্তরিক যদি হয় তার যে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয়, অর্থাৎ AB ইকুয়াল টু ডিসি, AB ইকুয়াল টু ডিসি, তাই তো। তাহলে এই ত্রিভুজটার দুটো কোণ আর একটা বাহু, এই ত্রিভুজটার দুটো কোণ আর একটা বাহুর সঙ্গে সমান, তাহলে ASA এর কন্ডিশন, না AS না, ASA এর কন্ডিশন ওয়াইজ কোণ বাহু
কোণ কন্ডিশন ওয়াইজ ত্রিভুজ এ বি হচ্ছে সর্বসম ত্রিভুজ সিএফডি। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয় তার অনুরূপ বাহুগুলো কোণগুলো সব সমান হয় এবং তার ক্ষেত্রফলও সমান হয়। অতএব ত্রিভুজ এইবির যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ত্রিভুজ সিএফডি এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। এবার দেখো একটা জিনিস, এবার আমরা কি করব, আমাদের যে সম্পূর্ণ যে ক্ষেত্রটা এ, সম্পূর্ণ ক্ষেত্র মানে এ বি সি এফ, এই চতুর্ভুজটা পাচ্ছি, চতুর্ভুজ এ বি সি এফ, চতুর্ভুজ এ বি সি এফ, এই যে এ বি সি এফটা আছে এর ক্ষেত্রফল থেকে, মানে কি, এর ক্ষেত্রফলটা হচ্ছে একবার সামান্তরিক এ বি সি ডির ক্ষেত্রফল, সামান্তরিক এ বি সি ডির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সি ডি এফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ সি এফ ডির ক্ষেত্রফল, তাই তো? এই যে পুরো যে পার্টটার যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে এই সামান্তরিক, সেটা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখতে পারি। আবার লিখতে পারি আমরা আবার লিখতে পারি এটাই সমান, যদি আমি এদিক থেকে ধরি সামান্তরিক, সামান্তরিক এই যে বিসি এবি যে সামান্তরিকটা আছে তার ক্ষেত্রফল, সামান্তরিক বিসি এফির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ইবির ক্ষেত্রফল, ত্রিভুজ এ বির ক্ষেত্রফল, এই বি এর ক্ষেত্রফল আমি লিখতে পারি। এবার এর এর রেসপেক্টে এই দুটো লাইনকে লিখছি আরেকবার, অর্থাৎ সামান্তরিক এ বি সি ডির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সি এফ ডির ক্ষেত্রফল সমান সামান্তরিক বিসি এফ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বির ক্ষেত্রফল। এবার একটা জিনিস দেখো, ত্রিভুজ এ বির ক্ষেত্রফল আর ত্রিভুজ সি এফ ডির ক্ষেত্রফল সমান, তাহলে দুইতে কেটে যাচ্ছে, যে সমান। অতএব সামান্তরিক এ বি সি ডির ক্ষেত্রফল এটা সমান হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিক বিসি যে এফ এর ক্ষেত্রফল সমান। তাহলে উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল যে একই ভূমি আর একই সমান্তরাল যুগল এর মধ্যে থাকলে দুটো সামান্তরিক ক্ষেত্রফল সমান হয়। এবার নেক্সট প্রবলেমটা, তো এটা গেল। নেক্সট প্রবলেমটা হচ্ছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক এই সরলরেখা তৃতীয় বাহুর সমান ও
সমান্তরাল এবং অর্ধেক, এটা প্রত্যেকটা কোশ্চেন পেপারেই আছে এবং এটা আসার চান্স অত্যাধিক বেশি। তাহলে এটাকে প্রমাণ করা যাক। 5/2 5/2 এটা কি? একটা ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এ বি সি। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তো প্রমাণ করতে হবে ইএফটা হচ্ছে হাফ বিসি এবং ইএফটা হচ্ছে বিসি সমান্তরাল। এটা প্রমাণ করতে হবে। দেওয়া কি আছে? দেওয়া হচ্ছে এবির মধ্যবিন্দু হচ্ছে ই, এটা মধ্যবিন্দু, আর এসির মধ্যবিন্দু হচ্ছে এফ। ওকে, তো এবার করা যাক। এখানে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে ইএফ এর সমান দৈর্ঘ্য নিয়ে, ইএফ এর সমান দৈর্ঘ্য নিয়ে এটা ইজি, ইজি অঙ্কন করো সমান দৈর্ঘ্য নিয়ে। অর্থাৎ ইএফ এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট ইজি অঙ্কন করো। অঙ্কন করলাম। আরটা কি করো, বি আর জি জয়েন করো, অর্থাৎ বি এর সঙ্গে জি জয়েন করে দাও, যুক্ত করে দাও। বি জি যুক্ত করলাম, হলো। এবার দেখো, আমাদের যেটা প্রমাণ করতে হবে, ইএফটা হচ্ছে বিসির অর্ধেক, অর্থাৎ এই ইএফটা হচ্ছে বিসির অর্ধেক, আর হচ্ছে ইএফটা বিসির সমান্তরাল। তাহলে আমরা এই যে ইয়েটা ত্রিভুজটা, দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের সর্বসমতা দেখব। অর্থাৎ প্রমাণ কি, ত্রিভুজ বি জিই এবং ত্রিভুজ এফ ই এ, এটাই কি দেখবো, এটাতে তুমি দেখো বিই আর এই সমান কেন, বিই ইকুয়াল টু এই, কারণ হচ্ছে এবির যে মধ্যবিন্দু সেটা হচ্ছে ই, এটা অলরেডি কোশ্চেনে বলা আছে, এবির মধ্যবিন্দু হচ্ছে ই। আর একটা জিনিস দেখো, ইএফ, ইএফটা হচ্ছে ইজির সঙ্গে সমান, এটা হচ্ছে আমরা এঁকেছি অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। আর একটা, আর একটা হচ্ছে এই যে এক্স কোণ, বিপ্রতীপ কোণ সমান কোণ এ ই এফ, আর এই কোণ হচ্ছে জি ই বি, এটা সমান। তাহলে এটা বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কি বলতে পারি, এই যে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এখান থেকে বলতে পারি, কি বলতে পারি, বলতে পারি যে ত্রিভুজ বিজিই সর্বসম ত্রিভুজ ইএফএ। তো যখন ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তার অনুরূপ বাহুগুলো কোণগুলো সব সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এফ
আর বিজি সমান, এফটা বিজির সঙ্গে সমান, কি অনুরূপ বাহু, একই রকম দেখতে, অনুরূপ বাহু, এটা সমান হচ্ছে। আর একটা অনুরূপ কোণ সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ এফ এ ই এটার সঙ্গে কোণ ইবিজিটা সমান, তাই তো, অনুরূপ কোণ সমান। এবং এই কোণটা একান্তর কোণ, কারণ একান্তর কোণ হয় জেড টাইপের দেখতে। তুমি যদি ছবিটা ভালো করে দেখো, এটা জেড টাইপের কোণ করছে, এই যে এটা জেড টাইপের কোণ করছে, তাই তো, জেড টাইপের কোণ, এটা একান্তর কোণ, একান্তর কোণ, এবং তার ছেদক হচ্ছে বি এ বা এবি। তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি এখান থেকে বিজিটা হচ্ছে এফ এর সঙ্গে সমান্তরাল। এবার এএফ এবং এফসি একই সরলরেখায় আছে, একই সরলরেখায় আছে, তাই এখান থেকে কি বলতে পারি যে বিজিটা হচ্ছে এফসির সঙ্গে সমান। এটা একটা জিনিস পেলাম। আর একটা জিনিস দেখো, এএফটা বিজির সঙ্গে সমান পেয়েছি, মানে এই এএফটা, এই লেনটা বিজির সঙ্গে সমান পেয়েছি, কি পেয়েছি, এএফটা বিজির সঙ্গে সমান পেয়েছি। আবার এএফটা হচ্ছে এফসির সঙ্গে সমান, এফটা হচ্ছে এফসির সঙ্গে সমান, কারণ এফটা হচ্ছে এসির মধ্যবিন্দু, মধ্যবিন্দু। ওকে, তাহলে এখানে লিখতে পারি আমরা যে জিবি ইকুয়াল টু এফসি, জিবি ইকুয়াল টু এফসি। এখানে লিখে দাও, জিবিটা হচ্ছে এফসির সঙ্গে সমান, মানে এই চতুর্ভুজে যদি আমি কনসিডার করি, চতুর্ভুজ যদি কনসিডার করি, চতুর্ভুজ যে জিবিসিএফ যদি ভাবি, এর অপোজিট বাহু জিবি আর এফসি সমান এবং সমান্তরাল, জিবি সমান্তরাল এফসি, তাহলে আমি বলতে পারি এই চতুর্ভুজটাকে সামান্তরিক। তাই সামান্তরিক হয়, তাহলে এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি আমরা, এর সামান্তরিক, যদি সামান্তরিক হয় তাহলে কি পাচ্ছি, বিসিটা হচ্ছে জিএফ এর সঙ্গে সমান, কারণ সামান্তরিক অপোজিট বাহুগুলো সমান সমান্তরাল হয়, তাহলে এই বিসিটা হচ্ছে জিএফ এর সঙ্গে সমান, এই বিসিটা আর এই জিএফটা সমান, এবং বিসিটা হচ্ছে জিএফ এর সঙ্গে সমান্তরালও হবে। ওকে, এবার জিএফ আর ইএফটা সমান্তরাল, কারণ জিএফ ও ইএফ সেম সরলরেখা, একই সরলরেখা, একই সরলরেখা, একই রেখা। তাহলে আমি বলতে পারি যে বিসি সমান্তরাল, এই দুটো থেকে, এই দুটো কন্ডিশন থেকে বিসি সমান্তরাল ইএফ, তাহলে প্রথমটা প্রমাণ হলো, সেকেন্ডটা অর্ধেক প্রমাণ করতে হবে। এটা কি, এটার জন্য আমাদের জানি যে বিসি হচ্ছে জিএফ, এই যে এখানে সমান্তরিক প্রপার্টি থেকে, এবং জিএফ মানে হচ্ছে জিএফ মানে পুরোটা, এই জিএফ এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে জিই প্লাস ইএফ। আবার জিইএফ দুটো সমান অঙ্কন অনুসারে, তাহলে লিখতে পারি ইএফ প্লাস ইএফ, অতএব বিসি ইকুয়াল টু 2ইএফ। যদি এখানে লিখি ইএফ হচ্ছে হাফ বিসি, তাহলে এটা প্রমাণ হলো। অর্থাৎ কোনো ত্রিভুজ এবিসি, কোনো ত্রিভুজ এবিসি যদি থাকে, এসি
বাহুর মধ্যবিন্দু এফ এবং কোনো ত্রিভুজ যদি এ বি সি থাকে, এসি বাহুর মধ্যবিন্দু এফ এবং এবি বাহুর মধ্যবিন্দু ই হলে এই যে ইএফ সরলরেখাটা হচ্ছে বিসি সরলরেখার সঙ্গে সমান্তরাল হয়, সেটা প্রমাণ হলো, এবং এর দৈর্ঘ্য এর অর্ধেক হয়, সেটা এখানে প্রমাণ হলো। তো এই অর্ধটা গেল। নেক্সট হচ্ছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ আছে, যার মধ্যবিন্দুগুলো ডি ই এফ দিয়ে দিয়েছে, মানে এবি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, সি বাহুর মধ্যবিন্দু দিয়েছে। তো তোমাকে বলতে হবে যে ত্রিভুজ, যে ভেতরের ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে বাইরের বড় ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4 অংশ। এটা আমি ছবিটা আঁকি, তারপর প্রমাণ করছি। ছয়। এবিসি সমবাহু ত্রিভুজ, এ বি সি হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, ইসি বাহুটা একটু ব্যাকাচড়া হয়ে গেছে, ঠিক করে রাখি। আরে হ্যাঁ, বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এটা যাই হোক, আঁকা হলো একটা এবিসি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এখানে আঁকাতে মনে হচ্ছে না, কিন্তু এটা সমবাহু ত্রিভুজ ধরে নাও। এবি সমান বিসি সমান সি। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, এর মধ্যবিন্দু হচ্ছে পি, এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, এর মধ্যবিন্দু হচ্ছে আর। এবার এরা একটা ত্রিভুজ তৈরি করছে, পি কিউ আর। কি, এবির যে মধ্যবিন্দু সেটা হচ্ছে পি, বিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ, আর এসির মধ্যবিন্দু হচ্ছে আর। তাহলে তুমি আরেকটা ত্রিভুজ পাচ্ছ। কি পাচ্ছ? ত্রিভুজ পি কিউ আর, এটা পাচ্ছ। তোমাকে কি করতে হবে, ত্রিভুজ পি কিউ আর এর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আর ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল, এর অনুপাতটা তোমাকে বের করতে হবে। তো এটা করা যাক। তো দেখো, একটু আগে যে উপাদানটা প্রমাণ করলাম যে মধ্যবিন্দু, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক হয়, ব্যাস এটা কাজে লাগাবো। তো দেখো, আমি যদি এটা ধরি, মানে এবি বাহুর মধ্যবিন্দু পি আর বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে যে পি কিউ রেখাটা, সেটা হচ্ছে কি হবে, এবি এসির সঙ্গে অর্ধেক হবে। অর্থাৎ পি কিউটা হচ্ছে এই যে এসি যেটা আছে এর অর্ধেক হবে, হাফ এসি। আচ্ছা, আবার ধরো এই কিউটাকে ধরো আর আরটা ধরো। কিউটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, আর আরটা হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে কিউ আরটা হচ্ছে এবির অর্ধেক হবে। কিউ আরটা হচ্ছে এবির অর্ধেক। এটা যেগুলো বলছি সেগুলো তোমরা লিখে নেবে। আর যদি এটা ধরি, পিটাকে আর আরটাকে ধরি, পি আর, যে পি আর, এই পি আরটা হচ্ছে কার অর্ধেক হবে, বিসির অর্ধেক হবে। কারণ তোমরা জানো। এবার এখান থেকে তোমরা পাচ্ছ, কি পাচ্ছ, এসি সমান টু পি কিউ। এখান থেকে পাচ্ছ এবি সমান হচ্ছে টু কিউ আর, আর বিসি সমান হচ্ছে টু পি আর। এবার এই যে এবি এসি বিসি এগুলো মানগুলো সব এখানে বসিয়ে দাও ইন টার্ম অফ পি কিউ আর। তাহলে কি হচ্ছে দেখো,
এবি সমান বিসি সমান সিএ বসিয়ে দাও। এবির মানটা হচ্ছে 2QR, বিসির মানটা 2PR, আর এসি এর মানটা হচ্ছে সি এর মানটা বা এসি মানটা 2PQ। এটা সব কেটে যাবে। তাহলে QR ইকুয়াল টু PR ইকুয়াল টু PQ, অর্থাৎ এই ত্রিভুজটা পাচ্ছ তোমরা, এই ত্রিভুজটার তিনটে বাহুই সমান, তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে গেল একটা। এটা একটা প্রমাণ গেল, এটা একটা সমবাহু ত্রিভুজ। এবার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটা সমবাহু ত্রিভুজ, এটা প্রমাণ করলাম এক্সট্রা আমি। ক্ষেত্রফলটা বের করছি। ক্ষেত্রফলটা খুব সহজ জিনিস। এই দুটো ত্রিভুজের, এটা সমবাহু ত্রিভুজ, আর এবিসিও সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অনুরূপ বাহুর রেশিও গুলো দেখো। সমবাহু এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর পি কিউ আরটাও হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটা প্রমাণ হলো সমবাহু ত্রিভুজ। তাহলে এর যে ক্ষেত্রফলটা হবে, এদের যে ক্ষেত্রফলটা হবে, অতএব ত্রিভুজ পি কিউ আর এর যে ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফলটা, যে রেশিওটা, সেটা হচ্ছে যে কোনো দুটো অনুরূপ বাহুর যে রেশিও মানে অনুপাত, অনুরূপ বাহু যদি যে কোনো একটা ধরো, যদি পি কিউ আর যদি পি কিউ ধরো, এই পি কিউ বাই এসি এই যে অনুরূপ বাহু, এর অনুপাতের স্কোয়ার হবে। এবার পি কিউ আমরা অলরেডি জানি হাফ এসি, তাহলে এটা বসিয়ে দাও, হাফ এ স্কোয়ার, তো 1/4। অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের রেশিও আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের রেশিওটা হচ্ছে 1:4। এটা গেল 1:4। এবার নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা আমি অঙ্কন যখন করব তখন করে দেবো, তাও তোমরা কোশ্চেনটা দেখে নাও, এটা আসার চান্স আছে একটা। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং বাহুদুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। মানে এরকম দেওয়া আছে, একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এটা 8 সেমি, এর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তো এবার এই সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। এটা তোমরা করে নেবে। আমি 8 থেকে বলছি। একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ হচ্ছে 15 মিটার আর 20 মিটার, তার পরিসীমা ক্ষেত্রফল উচ্চতা করতে হবে। এটা ইন্টারেস্টিং প্রবলেম। 8-এর 1। 8-এর 1 কি হচ্ছে, রম্বস আছে। রম্বসের সামান্তরিকই হয় যার 4টে বাহু সমান। সামান্তরিকের স্পেশাল কেস হচ্ছে রম্বস। এই যে রম্বস আছে, এর কি বলেছে, কর্ণদ্বয়ের ভ্যালু দিয়ে দিয়েছে, দুটো কর্ণ দিয়ে দিয়েছে। একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে মনে হয় দেওয়া আছে 16, মনে হয়, দেখে নিই। একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। রম্বস একটা, রম্বস আছে এ বি সি ডি, সি ডি। একটা কর্ণ এসির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 20 মিটার, আর একটা কর্ণের দৈর্ঘ্য বিডি দেওয়া আছে 15 মিটার। ওকে, তাহলে এর ক্ষেত্রফল, পরিসীমা
আর উচ্চতা কত, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি, তার মানে এসিটা যদি 15 হয়, সামান্তরিকের যে রম্বসের যে সামান্তরিক কেন বলছি, রম্বসের কর্ণ পরস্পর সমান্তরাল করে। রম্বসের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটার মানে কি? এই কথাটার মানেটা হচ্ছে, যদি ছেদবিন্দু পি হয় দুটো কর্ণের, তাহলে এপিটা হচ্ছে পিসি হবে এবং বিপিটা হচ্ছে পিডি হবে। এর মানে হচ্ছে এটা। এবার তাহলে এপির দৈর্ঘ্য কত হচ্ছে, এসিটা 20 ছিল, তাহলে এপিটা 10 হবে, মানে এইটুকুনি 10 হচ্ছে এপিটা, এই এপিটা হচ্ছে 10। আর পিডিটা কত হবে, এটা হবে 15/2 মানে 7.5, 7.5। তাই এখান থেকে সামান্তরিক এই রম্বসের যে বাহুগুলো, সেটা এ ধরে নিই, প্রত্যেকটা বাহু এ। তাহলে তুমি যে ত্রিভুজটা পাচ্ছ, এবং এটা লম্ব সমদ্বিখণ্ডিত হয়, এটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ যে ত্রিভুজ এপিডি, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এ ডিটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার মানে 10 স্কোয়ার, লম্ব স্কোয়ার হচ্ছে 7.5 স্কোয়ার। এখান থেকে এটা পাবো আমরা একটা ভ্যালু, মানে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, যেটা আমাদের পরে কাজে লাগবে। অর্থাৎ এ স্কোয়ার সমান হচ্ছে 100 প্লাস হচ্ছে 56.25, এটা করলে হচ্ছে 156.25 দশমিক। তাহলে এটা পাচ্ছি √156.25, এটা বর্গমূল তোমরা করবে, যেভাবে করো 12.5 পাবে। তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 12.5 মিটার, বাহুর দৈর্ঘ্য হলো। এবার পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা কি হবে, 4 ইন্টু এ, অর্থাৎ এ পেলাম হচ্ছে 12.5 মিটার। ওকে, তাহলে পরিসীমা রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান 4 ইন্টু এ, তো 12.5 ইন্টু 4, এটা করলে তোমরা পাচ্ছ হচ্ছে 50 মিটার হচ্ছে এর পরিসীমা। এবার ক্ষেত্রফলটা আসি। রম্বসের কর্ণ দেওয়া থাকলে রম্বসের যে ক্ষেত্রফল হয়, সেটা হচ্ছে হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল, দুটি কর্ণের গুণফল। তাহলে কত হচ্ছে হাফ। কর্ণের দৈর্ঘ্য কত, প্রথমটা ছিল হচ্ছে 20 আর একটা ছিল হচ্ছে 15, তাহলে হচ্ছে এটা করলে তোমরা পাবে হচ্ছে 300, এটা করলে হচ্ছে 150 মিটার স্কোয়ার বা বর্গমিটার। ওকে, এবার উচ্চতা বের করতে বলেছে। তাহলে আবার একটা জানি, রম্বস তো বেসিক্যালি এটা সামান্তরিকের মতোই, স্পেশাল কেস অফ সামান্তরিক। তাহলে রম্বসের উচ্চতা ধরি h, ওকে, এবং অতএব রম্বসের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে এর উচ্চতা ইন্টু ভূমি, তাই তো। এবার উচ্চতাটা আমি h ধরেছি, আর ভূমিটা হচ্ছে ওর বাহুর দৈর্ঘ্য a, মানে হচ্ছে 12.5, এবং এই যে ভ্যালুটা, সেটাও এর সঙ্গে সমান করে h পাবো। অতএব 12.5 ইন্টু h
সেটা হচ্ছে 150। তাহলে এইচ হচ্ছে 150/12.5। এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে পাবে 150/100, এই 1500/125। এটা কাটাকুটি করলে পাবে 12 মিটার। তাহলে উচ্চতা পেলাম 12 মিটার, ক্ষেত্রফল পেলাম হচ্ছে 150 মিটার স্কোয়ার, আর পরিসীমা পেলাম হচ্ছে 50 মিটার। এটা গেল। নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা হচ্ছে 8-2। রবীন্দ্র একটা বৃত্তাকার মাঠে সম্পূর্ণ দৌড়াচ্ছে, এটা সময় লাগবে। আর ব্যাস বরাবর দৌড়াতে একটা সময় লাগবে। এই দুটোর সময়ের যে অন্তর, মানে যেহেতু ব্যাসটা বৃত্তের কমপ্লিটলি বৃত্ত বরাবর রবীন্দ্র ঘুরে এখানে আসছে, এর সময় লাগছে, মনে করি এই সময়টা t1 লাগছে। আর এইখান থেকেও ব্যাস বরাবর যাচ্ছে, সেই সময় লাগে t2। এই t2টা t1 থেকে ছোট হবে। এর অন্তরটা দিয়েছে হচ্ছে 40, দিয়ে দিয়ে বলেছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো যদি রবীন্দ্রের গতি দিয়ে দিচ্ছে, অর্থাৎ সে মিনিটে যায় 90 মিটার বাই মিনিট। ওকে, তো এটা হচ্ছে আমাদের করতে হবে। তো এটা করা যাক, চলো এটা করা যাক। 8-2। 8-2, এটা হচ্ছে ওর গতি দিয়েছে, গতিবেগ হচ্ছে কত, 90 মিটার বাই মিনিট। ওকে, তো এটাকে যদি করা হয়, সেকেন্ডে কত যাচ্ছে, 60 দিয়ে ভাগ করো, মিটার বাই সেকেন্ড। ওকে, এটা কত হচ্ছে 1.5 মিটার বাই সেকেন্ড এর বেগ, গতিবেগ। রবীন্দ্রের গতিবেগটা হচ্ছে এত। এবার যে বৃত্তাকার মাঠটা আছে, এই মাঠটা, এই মাঠের যে ব্যাস সেটা হলাম ডি। ওকে, তাহলে পরিধি কত, পরিধি হচ্ছে পাই ইন্টু ডি, মিটার, এটা ডি মিটার, হ্যাঁ, পাই ইন্টু ডি মিটার। তাহলে পুরো পরিধি বরাবর ঘুরতে সময় কতটা লাগছে, বৃত্তের চারিদিকে ঘুরতে সময় লাগছে, লিখি এটা, বৃত্তের পরিধি, বৃত্ত বা মাঠ পরিধি বরাবর ঘুরতে সময় লাগে পাই ডি, এখানে মিটার আছে, বাই 1.5 মিটার বাই সেকেন্ড। এটা তুমি করো, পাই ডি রাখলে 1.5, দেখো এককটা কি হবে, উপরে মিটার থাকলো, মিটার উপরে সেকেন্ড চলে গেল, তাই মিটার মিটার কেটে গেল, অর্থাৎ পাই ডি বাই 1.5 সেকেন্ড। ওকে, প্রথমে বৃত্তাকার পথে কমপ্লিট ঘুরতে। আর ব্যাস বরাবর যেতে সময় লাগে কত, ব্যাস বরাবর যেতে সময় লাগে কত, ব্যাসের ডিস্টেন্স ডি বাই হচ্ছে 1.5 ডি মিটার বাই 1.5 মিটার বাই সেকেন্ড। তাহলে এটা পাবে হচ্ছে তুমি ডি বাই 1.5। ওকে, তো লিখে যাক এটা ডি বাই 1.5 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে পুরো বৃত্তাকার পথে সময় লাগছে এটা, আর এটা হচ্ছে ব্যাস বরাবর যেতে সময় লাগছে, এই দুটো ডিফারেন্স দিয়েছে কত, 40 সেকেন্ড। তো সেইখান থেকে আমাকে বের করতে হবে ব্যাসটা। অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে পাই ডি বাই 1.5 মাইনাস
ডি বাই 1.5 ওটা 40। তাহলে এখান থেকে আমরা কি কমন নেবো? ডি বাই 1/5। ডি বাই 1.5 যদি কমন নিই, পাই মাইনাস 1 সমান 40। এবার দেখো, এবার ডি পাই মানে 22/7 মাইনাস 1 সমান 40 ইন্টু 1.5 ডি, এটা 7, 22 মাইনাস 7 সমান 40 ইন্টু 1.5 মানে কত? 3/2। তো এটা কাটাকুটি করলে হচ্ছে 20, এটা 60 পাচ্ছে দিকে। অতএব ডি এটা পাচ্ছ তুমি 22 মাইনাস 7 মানে 21, এই সরি 21 না, 15। 15/7 ইকুয়াল টু 60। এখানে ডি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 60 ইন্টু 7/15, কাটলে 4, 4 7 28। তাহলে যে বৃত্তাকার যে মাঠটা আছে তার ব্যাস হচ্ছে 28 মিটার। এটা পেয়ে গেলাম, এটাই বলতে, এটা চেয়েছিল আমাদের অ্যান্সারে। চলো নেক্সট প্রবলেম দেখা যাক কি আছে। এটা গেল। নেক্সট কোশ্চেনটা হয়েছে, এক গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক আছেন এবং তাদের বয়সের একটা শ্রেণী দেওয়া হয়েছে, মানে 25 থেকে 31 বছর বয়সের মধ্যে কজন আছে, 31 থেকে 37 মধ্যে কজন আছে, 45 থেকে এসব আছে, দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। তো এটা করা যাক, এটা লাস্ট প্রবলেম। অর্থাৎ প্রবলেম নাম্বার 9, এটা হচ্ছে শিক্ষকদের যে বয়সের যে রেঞ্জটা, শিক্ষকদের যে বয়সের যে শ্রেণীটা সেটা কত, আর এখানে শিক্ষক সংখ্যা, ওকে। তো এখানে দেওয়া আছে, লিখছি একটা করে। 25 থেকে 31 বছরের মধ্যে আছে মোট 10 জন। 31 থেকে 37 বছরের বয়সের মধ্যে আছে 13 জন। 37 থেকে 43 বছর বয়সের মধ্যে আছে 5 জন। 43 থেকে 49 বছর বয়স পর্যন্ত আছে 3 জন, এবং 49 থেকে 55 বছর বয়সের মধ্যে আছেন 1 জন। এবার তোমায় কি করতে হবে? আয়তলেখ আঁকতে হবে একটা, আয়তলেখ। তো আয়তলেখ মানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আঁকতে গেলে আমাদের দরকার দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য দরকার আর প্রস্থ দরকার। প্রস্থগুলো পাবো হচ্ছে এই যে কোনো শ্রেণীর যে মানে উপর সীমা আর যে লোয়ার মানে নিম্ন সীমা তার বিয়োগফলের যে মানটা পাচ্ছি সেখান থেকে পাবো প্রস্থ। তাহলে প্রস্থ প্রথমটার ক্ষেত্রে কত পাচ্ছি? 25 থেকে 31 মানে 6, এটারও তাই পাবে 6, প্রত্যেকটার প্রস্থ 6 করে পেয়ে যাচ্ছ। এবং এরা হচ্ছে ক্লোজ সীমা, মানে 25 শুরু 31 শেষ হচ্ছে, আর 31 থেকে 37 শুরু হচ্ছে। এবং আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য, প্রথমটার ক্ষেত্রে দৈর্ঘ্য পাবে 10 একক, তারপর এটা দৈর্ঘ্য পাবে হচ্ছে 13 একক, তারপর এটা 5 একক, তারপর এটা হচ্ছে 3 একক, এবং তারপর এটা হচ্ছে 1 একক। আর আমাকে এবার আয়তক্ষেত্রটা আঁকতে হবে। তো আঁকার জন্য আমি কি করব, এই দেখো কি করি, দেখো এটা দুটো অ্যাক্সিস করলাম, এই একটা
এই একটা, এটা এক্স, এটা ওয়াই। এক্স এর জায়গায় আমি লিখব হচ্ছে বয়স, মানে শিক্ষক শিক্ষিকার যে বয়স, সেই বয়সটা কিসে, বছরে, কারণ এটা আমার বছরে আছে, বছরে আছে। আর এদিকে যে লিখবো সেটা তাদের সংখ্যা, শিক্ষকের সংখ্যাটা, এইটা ওয়াই অ্যাক্সিসে। এবার ক্লাসিফিকেশনটা করি আমি। এদিকে আছে 25 থেকে 31, তারা কালার চেঞ্জ করি, তাহলে এটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। এইটা পর 31 থেকে, এটা গায়ে গায়ে হবে, আমি সাইডে লিখছি তাও, 37, 37 থেকে 43, 43 থেকে 49, আর এখানে 49 থেকে 55। আর এই দিকটায় আমরা ম্যাক্সিমাম লিমিট 13 আছে, তো তার 15 করে দিই। এটা 5, 10, 15, 5, 10, 15, এটা 5। ওকে, এবার দেখো, প্রথমে হচ্ছে 25 থেকে 31 এর মধ্যে 10টা আছে, 25 থেকে 31 এর মধ্যে 10টা আছে, মানে এখানে একটা আয়তাক্ষেত্র আঁকতে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 6 আর দৈর্ঘ্য 10। ব্যাস, রেখে দাও। স্কেল দিয়ে সোজা সুন্দর করে আঁকবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আঁকতে হচ্ছে। এরকমভাবে এটা আয়তাক্ষেত্রে আঁকবে, প্রথমটা হয়ে গেল। সেকেন্ড 6, 3, মানে 5-এর থেকে জাস্ট এই 5-এর যে ঘরটা তার থেকে হালকা উপরে যাবে, এই গেল, এই যে প্রস্থ আঁকলাম, এবার দৈর্ঘ্য রেখে দাও। ওকে, এটা গেল। তারপরে তোমার হচ্ছে 6,5, অর্থাৎ 37 থেকে যে 43 পর্যন্ত 6,5, মানে 5-এর ঘর এখানে, এইখানে যাবে, এটাকে এঁকে দাও। এটা গেল। পরেরটা হচ্ছে 6,3, মানে এই যে রেঞ্জটা আছে এখানে 3 ঘর পর্যন্ত যাবে, মানে 5-এর অর্ধেকের থেকে একটু বেশি হবে, এটা গেল। আর তারপরে যে 49 থেকে 55, তার মধ্যে আছে একটা, এটা হবে। তো এই তোমার হচ্ছে আয়তলেপটা হয়ে গেল। তো এটা শেষ হলো এই যে কোশ্চেন ব্যাংকের যে 4 নম্বর যে সেটটা।